চিড়ে দিয়ে যে এত টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই একদম চেটেপুটে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিন থেকে তো একটাও ফিরে আসবে না যতগুলি দেন না কেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়েছি ছোটো বাটির 1 বাটি পরিমাণ চিড়ে, আর একটা ছোটো বাটির মধ্যে নিয়েছি সুজিটাকে একদম অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এইভাবে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আর এইদিকে ছোটো বাটির মধ্যে আমি কতটুকু জল দিয়েছি দেখাই যাচ্ছে, সম্পূর্ণটা একদম সুজিতে টেনে যাবে। 10 মিনিট রেস্টে থাক। 10 মিনিট বাদে আমি চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে যে কোনো রকম জল নেই, সম্পূর্ণ একদম ঝরঝরে চিড়ে রয়েছে। আর চিড়ের মধ্যে অনেক সময় ধান থাকে, সেগুলোকে ভালো করে জল দিয়ে ধোয়ার সময় চলে যাবে। আর এইখানে আমি সুজিটাকে যে ভিজিয়ে রেখেছি সেটা সম্পূর্ণ নরম হয়ে গেছে। একদম যেন জল না থাকে সেইভাবে সুজিটাকে ভিজাবেন। আর চিড়েটাকেও ঠিক এইভাবে ঝরঝরে করে রাখতে হবে। তারপর হাত দিয়ে বেশ আটা মাখার মতন খুব ভালো করে মেখে নেব, কোনো রকম যেন চিড়ের মধ্যে জল না থাকে। একটু সময় নিয়ে চিড়েটাকে ভালো করে মাখতে হবে। যদি দেখবেন হাতে একটু লেগে লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু জল লাগিয়ে তারপরে চিড়েটাকে মাখবেন, তাতে কি হবে হাতে লেগে আর যাবে না। দেখাই যাচ্ছে যেইভাবে আমরা আটা বা ময়দা মাখি সেইভাবে চিড়েটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে। চিড়ে মেখে নেওয়া হয়ে গেছে, একটা বড় পাত্রের মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে যে সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটাকেও এইবার হাত দিয়ে ঠেসে ঠেসে একইভাবে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে তারপরে সুজির সাথে চিড়ে যে মেখে রেখেছিলাম সেই মেখে রাখা একই সাথে আবারও একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। সুজি মেখে নিয়েছি আর ওই যে চিড়ে মাখাটা রেখে দিয়েছিলাম সেটাকে এবার দুটো একসাথে করে ঠিক একইভাবে মেখে নেব। চিড়ে দিয়ে যে সম্পূর্ণ তেল ছাড়া এত দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরে অবাক হয়ে যাবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল, চিড়ে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতন লবণ আর কুচিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার ধনেপাতা আর লবণটাকে দিয়ে আবারও সুজি আর চিড়ে মেখে নেব। আবারও বলছি, যদি এই মেখে নেওয়ার সময় হাতে লেগে যায় তাহলে একটু জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন, তারপরে মাখবেন, দেখবেন সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে। যদি আপনারা চান জলের পরিবর্তে একটু সাদা তেল হাতে মাখিয়েও মেখে নিতে পারেন, এটা অপশনাল। জল বা তেল একটু হাতে মাখিয়ে তারপরে মাখবেন, দেখবেন কোনো রকম হাতে লেগে যাবে না। ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার কিছুটা অংশ নিয়ে হাতের মাঝখানে রেখে 2 হাত দিয়ে গোল করে আস্তে করে চাপ দিলেই বেশ সুন্দর চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে। এই সময় হাতে একটু লেগে যেতে পারে, সেটা কোনো সমস্যা নেই। সাইডে একটা বাটির মধ্যে একদম অল্প একটু জল রাখবেন, সেই জলটা হাতে একটু মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে পাকিয়ে হাত দিয়ে 2 হাতের তালুতে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে। এইভাবেই আমি সমস্তগুলো তৈরি করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি। এবার একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে একটা ব্রাশের সাহায্যে সাদা তেল পুরো ঝাঁঝরিটার গায়ে মাখিয়ে নেব। তাহলে কি হবে, ঝাঁঝরির গায়ে একটাও টিফিন লেগে যাবে না। ঠিক এইভাবে সাদা তেল ব্রাশ করে নিয়ে তারপরে একটা একটা করে সুন্দরভাবে পুরো ঝাঁঝরির মধ্যে সাজিয়ে দেব। সমস্তগুলো সাজিয়ে দিয়েছি। এবার ঝাঁঝরিটাকে ধরে গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, আর জলটা বেশ ফুটতে শুরু করেছে। এবার ঝাঁঝরিটাকে এর উপরে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দেব, তারপর একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এটা হবার জন্য।
এটা এদিকে হতে থাক। অন্যদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়েছি জল, এবার দিয়েছি শুকনো লঙ্কা আর দেব পাকা টমেটো, দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার একসাথে ভালো করে সব কিছু পেস্ট করে নেব। টমেটো, ধনেপাতা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা হয়ে গেল। এইদিকে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর ওপরটা দেখা যাচ্ছে যে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর আমি ঢাকনা চাপা দেব না, কারণ ঢাকনার যদি বেশিক্ষণ চাপা থাকে তাহলে ঢাকনার গায়ের থেকে যে জল পড়বে এগুলো ভিজে যাবে। সেই কারণে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ সুন্দরভাবে উঠে আসছে। আর ওই যে তেল যে মাখিয়ে নিয়েছিলাম সেই কারণে একটাও কিন্তু কারোর গায়ে লেগে যায়নি। টিফিনগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ের ওপর থেকে তুলে একটা পাত্রে ঢেলে নেব। এগুলো যারা ডায়েট করছেন বা যারা তেল একদমই খাওয়া বারণ, তারা এটা কিন্তু এই অবস্থাতেই খেতে পারেন, ওই যে টমেটোর চাটনিটা করেছিলাম সেই দিয়ে। গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেল গরম হলে এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কারি পাতা। গ্যাসটা অফ করে দেব, না হলে পাতা আর সর্ষে দুটোই পুড়ে যাবে। এই যে গরম গরম অবস্থাতেই ওই যে চাটনিটা করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে এর মধ্যেও ওই টমেটোর চাটনিটা ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন। এই গরম অবস্থায় চাটনির মধ্যে ঢেলে একটা চামচ দিয়ে বেশ নাড়িয়ে নেব। চাটনির মধ্যে দিয়ে দিচ্ছে লবণ। এবার চামচ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। টেস্টি টেস্টি চাটনি তৈরি হয়ে গেল। আর এই চাটনি দিয়ে এই টিফিনগুলো খেতে এত দারুণ লাগে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। টিফিনগুলোর টেস্ট আরও টেস্টি হবার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তেল কিন্তু একদমই বেশি দেবেন না, কারণ চিড়েতে তেল টানে না। সেই কারণে 1 চা চামচ তেল দিলেই তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব কারি পাতা। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে প্রথমেই বলেছি। এই তেলটুকু আর মশলাগুলো ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু বাচ্চারা খাবে, সেই কারণে টেস্টটা একটু বেশি টেস্টি হলে ওরা কিন্তু একটাও টিফিন বাড়িতে ফেরত নিয়ে আসবে না। এবার আস্তে আস্তে সমস্ত টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কারি পাতা তো ফোড়নে দিয়েছি, আর এই পর্যায়ে এখন দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা আর লবণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টিফিনগুলোর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর দেখা মাত্রই বলুন তো সকলের জিভের থেকে জল পড়ে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পড়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা প্লেটে তুলে নেব। এই চাটনি দিয়ে সত্যি বলছি এই টিফিনটা যদি খাওয়া যায় মুখের থেকে এর স্বাদ ভুলতে পারবেন না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ডিম দিয়ে কাঁচা কলার একটা দুর্দান্ত রেসিপি। কাঁচা কলা ছোট বড় অনেকেই একদমই পছন্দ করে না,
তাদের যদি এইভাবে রেসিপিটি তৈরি করে দেন, ভাত, রুটি, পরোটা সমস্ত কিছু খেয়ে নেবে একদম নিঃসন্দেহে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি কাঁচা কলা, আর কাঁচা কলার গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। কাঁচা কলাগুলো কেটে নিয়ে ফিরে এসেছি, আর কাঁচা কলা কেটে নেওয়ার সাথে সাথে জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কালো হয়ে যায়। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কলাগুলো কিভাবে কেটেছি। লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। কলার টুকরোগুলো জলে ভিজানো থাক, যখন রান্না করব তখন জলটা ছেঁকে তুলে নেব। একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে রেখেছি। তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। আর তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতন ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে নেওয়া কাঁচা কলা। তারপর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আর এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, পরে চেক করে লবণটা কম বেশি ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এইখানে সরু সরু করে আলুও কেটে দিতে পারেন, তবে আমি আলু ব্যবহার করব না। আলুর প্রয়োজন নেই, এইটা পুরো যাকে দেবেন খেতে সেই বলবে আলু। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমেই যে ডিমটা ভেঙে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ লবণ। চামচের সাহায্যে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতন ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। যেহেতু কাঁচা কলা সেই কারণে সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না হলে পুড়ে যাবে। অনেক রকমভাবেই তো কাঁচা কলা রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। পরিবারের সকলেই চেটেপুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়েছি। একটা কলাও ভেঙে যাবে না, সমস্ত কলাগুলো বেশ ঝরঝরে থাকবে। আর ভাজা সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই কারণে দিয়ে দিচ্ছে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। লবণ দেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়েছিলাম। এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে গ্যাসটাও কম পড়ে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে বেশ একটু সাইডে সরিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেঙে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা ডিমটা সাইডে আস্তে করে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়ব না। 2 থেকে 3 মিনিট মতন এরকমভাবে, মানে ডিমের যে উপরের নরম অংশটা সেটা আস্তে করে যখন টেনে যাবে, তখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভুজিয়ার মতন করে দেব। আমি আগে আলাদাভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিতেই পারতাম, তাতে কি হবে এক্সট্রা তেলটুকু লাগতো। আর এইভাবে যদি ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়, তেলটা কম লাগে আর অল্প তেলে
দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি অল্প তেল দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপিগুলো তৈরি করা যায়। ভালো করে ডিমের ভুজিয়াটা মিশিয়ে নেব কলার সাথে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কলার এই ভাজাটা একটু কড়াভাবে ভেজে নিতে হবে, মানে বেশ লাল লাল হয়ে যাবে আর কলাটা একটু শক্ত শক্ত লাগবে, কড়কড়ে টাইপের, সেইভাবে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে যে কলাগুলো একদম সুন্দরভাবে লাল লাল হয়েছে ভাজাতে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস একটা পারলে শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।